দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় স্তন ক্যান্সার প্রতিরোধ। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাশকিন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ। আমরা আজ কথা বলবো স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে, এবং অক্টোবর মাসটা কিন্তু ব্রেস্ট ক্যান্সার সচেতনতার জন্য পুরো মাসব্যাপী কিন্তু আপনারা কাজ করে যান। পাশাপাশি আপনি গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতালে আছেন প্রধান প্রকল্প সমন্বয়কারী হিসেবে। তো আমি একটু জানতে চাই, আমরা জানি একটা পরিসংখ্যান, আমরা যতটুকু জানি যে নারীদের যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে 25 থেকে 30% যে ক্যান্সারগুলো তা ব্রেস্ট ক্যান্সারই হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় 3rd or 4th স্টেজে গিয়ে ডাক্তারের কাছে যায়। তো আপনার কাছে একটু জানতে চাই আসলে যে কি লক্ষণ দেখলে একজন নারী বুঝতে পারবেন যে তার স্তন ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা তিনি সঠিকভাবে আছেন কিনা। ধন্যবাদ। আসলে একজন নারীর সবথেকে বড় যে লক্ষণটা দেখা দিতে পারে যে তার স্তনে একটা চাকা, একটা পিণ্ড বা গোটা, আমরা ডাক্তারি ভাষায় বলি লাম্প বা ম্যাস, এরকম একটা চাকা চাকা ভাবও যদি থাকে, আমরা তখনই বলবো যে আপনি একটু সন্দেহ করতে হবে এই জিনিসটা যে এখানে একটা টিউমার, বা টিউমার তো দুই রকম আছে, তো টিউমার হলেও হতে পারে, আবার টিউমার নাও হতে পারে, তখন একজন ডাক্তারের কাছে যাওয়া, এটা হলো প্রথম লক্ষণ। আরও যদি আমরা একটু সবাইকে সচেতন করতে পারি তাহলে আরেকটু খেয়াল করা যায় যে এই যে স্তনের উপরে যে চামড়াটা, স্কিন যে একটা মসৃণতা থাকে, এটা যদি নষ্ট হয়ে যায়, এটা যদি একদম কুচকানো, মানে আমরা বইয়ের ভাষায় পড়ে আসছি যে পিওডি অরেঞ্জ, মানে কমলা লেবুর খোসার গায়ে খুব সূক্ষ্মভাবে যদি লক্ষ্য করা যায় যে ছোটো ছোটো গর্তের মতো দেখা যায় বাইরে থেকে, ওইরকম চামড়াটা যদি হয়ে যায়, ভিতরে টিউমারের মানে টানে ওইরকম একটা চামড়াটা কুচকায় যায়, এইটা হইতে পারে। আবার যে নিপিল বা স্তনের বুটা যেটাকে আমরা বলি, সেটা যদি ভিতরে ঢুকে যায়, একজন বাচ্চাদের বা টিনেজের মেয়েদের কিন্তু এটা এমনিতেই থাকতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, কিন্তু একজন পূর্ণবয়স্ক নারীর যদি স্তনের বুটাটা যদি ভিতরে ঢুকে যায় এবং ওখানে যদি কোনো রকম ঘা জাতীয়, একজিমা জাতীয় এরকম কিছু লক্ষণ থাকে, এবং এই নিপিল থেকে যদি কোনো কষ জাতীয় কিছু বেরোয়, সেটা পানির মতো হতে পারে বা রক্ত বা লালচে হতে পারে, যেটাই হোক না কেন, তখনই একজন ডাক্তারের কাছে যাওয়া দরকার, কারণ এটা হইতে পারে এই ধরনের। আরেকটা বিষয় হলো, যদি একটু অনেক সময় যে ব্রেস্ট থেকে তো ওই আশেপাশের যে লিম্ফ নোড বলি বা গ্ল্যান্ড বলি, গ্রন্থি, লসিকা গ্রন্থিগুলো আক্রান্ত হয়, তো এই ব্রেস্ট থেকে সবার আগে যায় ওই সাইডের বগলতলার। তা আমরা সময় এই জন্য বলি যে বগলতলাতেও যদি কোনো চাকা, পিণ্ড, গোটা চাকা চাকা ভাব লাগে, তাহলেও একটু সতর্ক হওয়ার জন্য। এটা অন্য কারণেও হইতে পারে, কিন্তু ডাক্তারের কাছে গেলে সচেতন হলে হয়তো যদি কারো হয়ে থাকে খুব শুরুতেই ধরা পড়বে। আচ্ছা, যেটা বললেন খুব শুরুতে ধরা পড়লে, কিন্তু আমরা এটাও জানি যে যদি খুব শুরুতে ধরা পড়ে তাহলে সম্পূর্ণভাবে স্তন ক্যান্সার থেকে নিরাময়টা সম্ভব। তবে এখানে স্টেজিং অথবা স্ক্রিনিং এর খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। একটু স্ক্রিনিং এর ব্যাপারে জানতে চাই যে একজন নারীর প্রতি বছর একটা করে স্ক্রিনিং করা আসলে কতটুকু জরুরি, বা স্ক্রিনিং এর এখানে ভূমিকা কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। আসলে এই দিকেই তো আমরা মনোযোগ বেশি দিতে বলি সবাইকে। একটা হলো জানতে হবে কেন হয়, কিভাবে হয়, এগুলি জানতে হবে। আরেকটা হলো যে এই যে আমি স্ক্রিনিংটা একটু সংক্ষেপে বলি, নইলে আবার সবাই বুঝতে পারবেন না। সেটা হলো যে যাদের মধ্যে ক্যান্সারের কোনো লক্ষণ ফুটে ওঠে নাই, বা অ্যাটলিস্ট মানে দেখা যায় নাই, চোখে পড়ে নাই, কিন্তু তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, ব্রেস্ট ক্যান্সারের যে সমস্ত ঝুঁকি সুযোগ পেলে আমরা বলবো, সেগুলি যদি কারো থাকে, তার লক্ষণ দেখা যাক বা না যাক, ওই ঝুঁকি থাকলে তারা তখন একটা সহজ, একটা কাটাছেঁড়া কষ্টদায়ক না, মানে আমরা ডাক্তারি ভাষায় বলি নন ইনভেসিভ, মানে কাটাছেঁড়া কষ্টদায়ক হবে না, এরকম কোনো সহজ একটা পরীক্ষার যদি আমরা একটু গণহারে সবার উপরে প্রয়োগ করি, যাদের মধ্যে মানে ঝুঁকি আছে, এইভাবে কিছু গোপন ক্যান্সার রোগী খুঁজে বের করা যাবে। এই প্রসেসটার নাম স্ক্রিনিং। মানে এটা অনেকে আমরা বুঝতে ভুল করি। আপনি বারবারই বলছেন যে যাদের ঝুঁকি আছে, অর্থাৎ যাদের মধ্যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, আমরা একটু জেনে নেই তাহলে রিস্ক ফ্যাক্টরগুলো আসলে কি কি। আসলে রিস্ক ফ্যাক্টর তো অনেক, আমি জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি কয়েকটা বলবো উদাহরণ। আগে দুটো ভাগ করে নেই। মানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে ব্রেস্ট ক্যান্সারের, যেগুলির উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, আমরা মডিফাই করতে পারি না বা চেঞ্জ করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। আবার কিছু আছে আমরা চাইলেই আমাদের জীবনযাপন পদ্ধতির মধ্যে কিছু পরিবর্তন আনতে পারি, এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি।
উদাহরণ হিসাবে আমি বলবো যেগুলির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, যেমন জেন্ডার, মানে নারী বা পুরুষ হওয়া। আমরা জানি যে নারীদের মধ্যে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি 100 গুণ বেশি পুরুষদের তুলনায়, তার মানে জেন্ডার একটা ফ্যাক্টর। আচ্ছা, দ্বিতীয়ত হলো বয়স একটা ফ্যাক্টর। বয়স যত বাড়বে স্তন ক্যান্সারের ঝুঁকি তত বাড়বে। ওয়েস্টার্ন কান্ট্রিতে 50-এর বেশি গেলে সব থেকে মানে আক্রান্ত হওয়ার বয়সটা, মানে পিক এইজ গ্রুপ বলি আমরা না, সব থেকে বেশি যেটা। কিন্তু বাংলাদেশে বা আমাদের এই এলাকায় আমরা দেখি যে 35-এর পরেই কিন্তু এই পিক এইজ গ্রুপটা চলে আসে। এটা কেন, এটা নিয়ে আরও গবেষণা করা যেতে পারে, কিন্তু আমাদের দেশে আমাদের স্ট্যাটিস্টিক তাই বলে। এই গেল যেগুলির উপর আমাদের কোনো হাত নাই, কিন্তু জানা দরকার এই কথাগুলো, জানলে সচেতন থাকতে হবে। আরও আছে যেমন ফ্যামিলি হিস্ট্রি, যদি কারো পূর্ব প্রজন্মের কারো থেকে থাকে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার বা নারীদের ওভারির ক্যান্সার না, এগুলো যদি কারো বিশেষ করে মায়ের দিককার নিকটাত্মীয়, মা, খালা, বড় বোন, নানি এরকম কারো ছিল জানা থাকলে তার মধ্যে ঝুঁকিটা একটু বেশি থাকবে, একটু সচেতন বেশি হতে হবে। এগুলি হলো মানে যেগুলির উপর আমাদের কন্ট্রোল নাই। আর যেগুলির উপর কন্ট্রোল আছে চাইলেই আমরা এগুলিকে আমরা নিয়ন্ত্রণ, সেগুলির ভিতরে আমি উদাহরণ বলতে পারি যেমন মানে মানে এই যে আমরা বলি যে নর্মাল ওয়েট, এরপরে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আমরা বলি ওভার ওয়েট, এবং তাও যদি অতিক্রম হয়ে যায় আমরা বলি স্থূলতা, ওবেসিটি। মানে এই যে ওবেসিটি কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এবং ওবেসিটিটা কেন হতে পারে? একটা হলো খাবার দাবার থেকে, আমরা যদি যারা খুব বেশি চর্বিযুক্ত খাবার খাই, বেশি মাংস জাতীয় খাবার খাই, রেড মিট জাতীয় খাবার খাই, তাদের মধ্যে ঝুঁকিটা বেশি থাকবে। শাকসবজি, ফলমূল এগুলো খাওয়ার অভ্যাস নাই অনেকের, থাকে না আজকালকে আমাদের ছেলে মেয়েদের। তো এটা একটা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড কিন্তু আমাদের অল্প বয়সের মেয়েদের কিন্তু, হ্যাঁ, এটা একটা কারণ মুড়িয়ে যাওয়ার। আর যত মানে কেউ যদি মানে স্থূলকায় হয়ে যায়, তার বডি সারফেস এরিয়া যত বেশি থাকবে, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়বে। এর কারণটা হলো যে ইস্ট্রোজেন নামের হরমোনের সাথে সম্পর্ক আছে। আমরা ইস্ট্রোজেন হরমোনের ব্যাপারে যে কি সম্পর্কিত রয়েছে সেগুলো আরো জানবো আপনার কাছে। আমরা কথা বলছিলাম স্যার স্তন ক্যান্সারের যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে তাগুলো নিয়ে, এবং ইতিমধ্যে আপনি অনেকগুলো বলেছেন, শেষেরগুলো একটু শুনতে চাচ্ছি। অনেক আছে, আমি একটা দুটো বলি। যেগুলো বলছিলাম যেগুলি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, সেখানে বলছিলাম যে একটা খাবার দাবারের কথা বলছিলাম। আরেকটা হলো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে কায়িক পরিশ্রম যদি আমরা না করি, যারা না করবে তাদের মধ্যে কিন্তু ঝুঁকিটা বেশি থাকে। কারণ ওই যে মুটিয়ে যাওয়ার প্রবণতা থাকে, যার অ্যাটলিস্ট এক্সারসাইজ করা না হলেও প্রতিদিন আধা ঘন্টা হাঁটা, এটা খুবই উপকারী। শতকরা 5 ভাগ ঝুঁকি কমে যায় যদি একজন নারী যদি আধা ঘন্টা জুড়ে হাঁটে। এইটা একটা ব্যাপার। একটা হলো ব্রেস্ট ফিডিং, মানে বাচ্চাকে বুকের দুধ না খাওয়ালে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। মায়ের দুজনেরই ক্ষতি, বাচ্চার যেমন ক্ষতি, মায়েরও ক্ষতি। আচ্ছা, একটা কথা এখানে আমি একটু যোগ করতে যাচ্ছি যে আপনি যেটা বলেন ব্রেস্ট ফিডিং না করলে কিন্তু স্তন ক্যান্সারের একটা ঝুঁকি আছে, কিন্তু অনেক মায়েদের কিন্তু এই ধরনের কমপ্লেইন থাকে যে আমার বাচ্চা বুকের দুধ মুখে নিচ্ছে না। সেই ক্ষেত্রে হতে সেই মায়েদের কি করণীয়? এগুলি আসলে শুধু মুখে দেয় না বাচ্চা তা না, আমার মানে বুকের দুধ আসে না, তারপরে এরকম অনেক আছে আমি বলবো, কিন্তু এগুলির প্রত্যেকটারই সমাধান আছে। মানে আমাদের এখন হাসপাতালগুলোতে ব্রেস্ট ফিডিং কর্নার আছে, সেখানে যদি মায়েরা যান এবং ওখান থেকে বলে দিবে যে বাচ্চাকে কি মানে কীভাবে খাওয়াইতে হবে, মায়ের এখন কী কী জিনিস খাওয়া দরকার, বাচ্চাটাকে কেমনে কোলে ধরতে হবে, কেমনে সব কিছু শিখাই দিবে। আসলে কোনো যুক্তিতেই বাচ্চাকে বুকের দুধ থেকে বঞ্চিত করা যাবে না। আমি বলছিলাম দুজনের ক্ষতি হয়, এটা সব কিছুর সমাধান আছে। অনেকে জানেন না বলে প্রয়োজনে ডাক্তার কাছে যাবেন, হাসপাতালে যাবেন। আর যেটা বলছিলাম যে এইগুলি এর বাইরে যেমন স্মোকিং, ধূমপান বা যে কোনো তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, অ্যালকোহল বা মদ্যপানের অভ্যাসও ঝুঁকি বাড়ায়। এগুলি আমাদের সমাজে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে একটু প্রবণতা আমরা দেখছি, যেগুলি আস্তে আস্তে যেগুলি বাড়ছে, যেগুলি আলটিমেটলি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এর বাইরে আছে একটা, এটা একটু কঠিন হয়ে যেতে পারে, তারপরে বলি যে আমাদের যে জিন থাকে না শরীরে, আমরা বলি মানে ক্রোমোজোমের গায়ে কিছু প্রোটিন থাকে, যে জিনগুলো নানান ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। BRCA1 মানে ব্রেস্ট ক্যান্সার 1, ব্রেস্ট ক্যান্সার 2, আরও দুটি আছে, P53 একটাই আছে। এই জিনগুলোর যদি কোনো কারণে অ্যাবনর্মাল মিউটেশন বা অস্বাভাবিক বিবর্তন হয় তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যদি হচ্ছে অতিরিক্ত টাইট জামা কাপড় পরে থাকে নারীরা, সেই ক্ষেত্রে কি হচ্ছে স্তন ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে? এইটা আসলে সরাসরি সম্পর্ক নাই, এগুলি মানে আরামদায়ক হলো, এটা যে এমন কিছু না। এটা নিয়ে আসলে আমরা অনেক কিছু দেখছি, ক্রিম লাগাইলে কি হবে বা হবে, এগুলি আসলে খুব গুরুত্বপূর্ণ না। বিশেষ করে মেজর রিস্ক ফ্যাক্টরগুলাই তো আমরা অ্যাড্রেস করতে পারি না, এগুলি নিয়ে ডিবেট আছে, কোনো ক্ষেত্রে বলে যে একটু আছে।
আচ্ছা, তা আমরা সময়ের প্রধানগুলোই যেহেতু একটু বলতে চাই। স্বল্পতা প্রধান আছে, আমি একটু স্ক্রিনিং এর দিকে এবার চলে আসতে চাই Right. যে আপনারা হচ্ছে একটু আগে আপনার কাছে জানছিলাম যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিন্তু হচ্ছে স্ক্রিনিং নিয়ে আপনারা হচ্ছে জনসাধারণের মাঝে, যারা প্রত্যন্ত জায়গায় যে নারীগুলো রয়েছেন তাদের মাঝে হচ্ছে আপনারা অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য বা স্তন ক্যান্সার স্ক্রিনিং এর জন্য তাদেরকে আপনারা হচ্ছে সারা ডাক দিচ্ছেন যাতে আপনাদের ডাকে তারা সাড়া দেয়। তাহলে আসলে কতটুকু সাড়া দিয়েছে বা কতটুকু উপকার হয়েছে এতে? এই প্রশ্নটা ইদানিং অনেক আমাকে শুনতে হচ্ছে এবং আমি নিজেও এটি নিয়ে একটু চিন্তিত, এই কারণে যে প্রথমত আমরা ঢাকা শহরে যেমন মিডিয়াতে আগে এত প্রোগ্রাম হতো না, এখন হয়, এগুলো কিন্তু অনেকেই জানছে, দেখছে, তারা শিখছে। এর বাইরে মানে অ্যাক্সেস টু ইনফরমেশন যদি বলি, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট বা এরকম নানান মাধ্যমে যারা শিক্ষিতা, যারা একটু ওই ধরনের, তারা কিন্তু জানতে পারছেন। প্রথমত এই জানার বাইরে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার বিশাল সংখ্যক নারীরা এবং তাদের পুরুষ সদস্যরাও বলবো তাদেরও জানা দরকার, সেইখানে আমাদের অ্যাড্রেস করা দরকার। আমরা ঢাকায় আমরা যত বড় বড় প্রোগ্রামই করি না কেন, আমি নিজেই অনেক প্রোগ্রাম করি, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো যথেষ্ট ছিল না, যার জন্য এখন আমরা ঢাকার বাইরে ওই যে পিঙ্ক রোড শো যেটা আমরা ঢাকায় করতাম, গোলাপী শোভাযাত্রা, এখন আমরা এটা ঢাকার বাইরে নিয়ে চলে গেছি। গত 5 বছর ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় যাচ্ছি। গত বছর টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 4 দিন আমরা টানা বাসের উপরে ছিলাম বলা যায়, রাস্তায় রাস্তায় থামতাম, আমরা পথসভা করতাম, এই লিফলেটগুলো বিতরণ করতাম, অনেক কিছু। এটা একটা। এবারও যাচ্ছি এই যে আগামী 30 এতে কি সে নারীরা সাড়া দিয়েছেন স্ক্রিনিং এর জন্য? এটা এখানে কিন্তু আমি বলবো যে আমার একটা গত বছর একটা আছে যে রাত প্রায় 1:45 আমরা ঝিনাইদহ পায়রা চত্বরে গেলাম, আমরা ধরে নিলাম যে এত লেট করে ফেলছি, এখানে কাউকেই পাবো না, মানে শত শত আমাদের মাইকের শব্দ শুনে, সাউন্ড সিস্টেম, মানে শত, এবং মেয়েরা এত রাতেও না, অনেক নারী আমাদের মেয়ে ডাক্তাররা ছিল, আমাদের কাছে আসতো, জিজ্ঞেস করতো এই সমস্যা এই সমস্যা, আমরা এগুলো কথা বলতাম। প্রথমত তাদের মধ্যে আছে, কারণ এই গ্রামগঞ্জে তো কেউ যায় না এরকম, এটা একটা দিক। কিন্তু আমি একটা দুঃখের কথা বলবো যে যাদের কাছে আমরা বলতে পারলাম, এই যে শহরের বা এই যে শিক্ষিতা নারী যাদের কথা বলছি, সেখানে আমি একটা জিনিসের অভাব বোধ করতেছি গত 20 বছর আমার ব্যক্তিগত বা আমরা যারা কাজ করি একসাথে, ফোরাম আছে, আমরা সবাই মিলে, সেটা কি জানেন, যে আমরা জানছি, মানে ইনফর্মড হওয়া আর অ্যাওয়্যার হওয়ার মধ্যে যে পার্থক্য, এই জায়গাটা আমরা ভুলে গেছি। আমরা এক কান্দে শুনে এক কান্দে বের করে দিই, গ্রামের মানুষ বলে না, এরকম হয়ে গেছে যে আমরা এই জন্য এবারের যে প্রতিপাদ্যটা 1 বছর আমরা যে কথাটা বারবার বলবো সেটা হলো জেনে নিন। ওকে, আপনি জানেন জিনিসগুলা, জানার পরে আপনি জেগে উঠুন, মানে আপনার মধ্যে ওই যে একটা অ্যাওয়ারনেসটা ডেভেলপ করুক, মোটিভেশনটা আসুক, এবং আপনি অ্যাকশন নেন। অ্যাকশনটা কি? স্ক্রিনিং পারে জীবন বাঁচাইতে। যদি তো স্ক্রিনিংটা আসলে কতদিন পর পর করতে হবে এবং কোথায় গিয়ে হচ্ছে নারীরা স্ক্রিনিংটা করবেন? 3টা পদ্ধতির কথা বলি আমরা। যারা উন্নত বিশ্বে বা বাংলাদেশে যেখানে বড় বড় শহর আছে, যাদের সামর্থ্য আছে, তারা তো একটা বয়সের পরে, আমরা সাধারণত 50-এর পরে বলি যে 1 বছর 2 বছর 3 বছর পর পর। আমাদের দেশে আমরা 1 বছর বলি না, বদ্ধ বলি প্রথমে একবার করে নেবেন 50 বছর, সেটা হলো ম্যামোগ্রাম নামের একটা স্পেশাল এক্সরে। এটা খুব সূক্ষ্ম পরিবর্তনগুলো ধরা পড়ে। এইটা তো সব জায়গায় নাই আমাদের, এটা একটু হ্যাজার্ডও আছে কিছুটা। আমরা বলি যে আলট্রাসোনোগ্রাম করা যায় এর বিকল্প হিসেবে। 90% ইনফরমেশন আমরা একটা ভালো মানের আলট্রাসোনোগ্রাম, যেটা উপজেলা পর্যায়েও করা সম্ভব, সেটা সম্ভব, নাম্বার 1। 2 নাম্বার হলো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ প্রতি বছর অন্তত একবার একজন নারী, একজন পাশ করা ডাক্তার কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীকে দিয়ে নিজের ব্রেস্ট এবং এক জেলা যেগুলি আমরা বলি, সেগুলি বগলতলার যে বললাম শুরুতে, সেগুলি আমরা চেক আপ করবো। এইটা প্রতি বছর অন্তত একবার, প্রতি বছর একবার, আর প্রতি মাসে অন্তত একবার। 20 বছর বয়স হওয়ার পর থেকেই আমরা বলবো প্রত্যেক নারী তার একবার করে নিজের ব্রেস্টটাই নিজে এক্সামিন করবেন। এটা নিয়ে উন্নত বিশ্বের ডিবেট আছে যে এটা কি আসলে মর্টালিটি বা মৃত্যুর হার কমায়। ওদের তো একদম হাইয়েস্ট লেভেলে ওরা চিন্তা করে। আমাদের মতো দেশে যেখানে নারীরা এখনও স্তন শুনলে পরে আমাদের অনেক মেয়েরা এখনও লজ্জা পায়, তারা সংকোচের বিহবলতায় তাদের কোথায় চলে যায়, তাদেরকে অনেক দূরে চলে যায়। সেই জায়গায় আমরা বলবো যে নিজেই নিজের স্তন মাসে একবার পরীক্ষা করেন, এবং যদি সন্দেহ লাগে তখন আপনি অবশ্যই হাসপাতালে বা ডাক্তারের কাছে যাবেন। পরীক্ষাটা যখন করবেন তখন হচ্ছে কি ধরনের অ্যাবনরমালিটিস দেখলে সেখানে চিন্তার বিষয় আছে? শুরুতে যেগুলো আমি বলছি, মানে দেখা এবং ফিল করা। আগে প্রথমে আয়নার সামনে দরজা জানা বন্ধ করে বা বাথরুমে গিয়ে আয়নার সামনে দেখবে যে এখানে কোনো অ্যাবনর্মাল কিছু আছে কিনা, চামড়ার মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা, নিপুলটা কি ভিতরে ঢুকে আছে কিনা, কোনো রকম ডিসচার্জ বা কষ্ট জাতীয় কিছু বেরোয় কিনা। 2 নাম্বার হলো ফিল করবে। সে এই নিয়মগুলো আমরা সবাই যে লিফলেটের মধ্যে দিয়ে দিছি, সেটা হলো যে মানে দেখবে যে বগল তলায় অথবা ব্রেস্টের মধ্যে কোনো চাকা, পিণ্ড, মার্বেলের মতো, সুপারির মতো, কিংবা ঠিক ওইরকম না, মানে ধরা যাচ্ছে না, মার্জিনটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা চাকা চাকা ভাব মনে হচ্ছে,
এরকম কিছু থাকলেই আপনি তখন হাসপাতালে যাবেন, ডাক্তারের কাছে যাবেন। আমি আগেই বলে নেই যে ব্রেস্টের যে চাকা বা সমস্যা নিয়ে যে মেয়েরা আসে, বিশেষ করে অল্প বয়সের মেয়েরা, তাদের শতকরা 85 ভাগ থেকে 90 ভাগ কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সার হিসেবে ধরা পড়ে না। কিন্তু তারপরেও আমরা বলবো সেটা কি ক্যান্সার না বেনাইন বা নর্মাল টিউমার নাকি সিস্ট, এটা তো বুঝতে হলে একজন ডাক্তারের কাছে যেতে হবে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। আমরা কথা বলছিলাম হচ্ছে স্ক্রিনিং নিয়ে। এবার একটু জানতে চাই, স্ক্রিনিংটা হয়ে গেল, হ্যাঁ, স্ক্রিনিংটা হয়ে যাওয়ার পর তো এখন প্রশ্ন আসে, যদি কারো স্তন ক্যান্সার ধরা পড়ে, পরবর্তীতে আসলে কি করণীয় রয়েছে বা স্টেজিং অনুসারে তাদের কি চিকিৎসা রয়েছে, এটা একটু জানতে চাই। প্রথমত যদি কারো এরকম, আমরা চাই না কারো এরকম হয়, প্রথমত আতঙ্কিত হওয়া যাবে না। আচ্ছা, মানে আগের সেই দিন নাই যে ক্যান্সার হয়ে গেছে, কোনো অ্যান্সার নাই, আমাদের কাছে অনেক অ্যান্সার এখন আছে। তো আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিতে হবে এবং সেটা সঠিক চিকিৎসা নিতে হবে। এবং আমরা যদি বলি যে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নিতে হবে, কারণ আমাদের এখন অনেক অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির মধ্যে আমাদের বিশেষ করে গ্রামের মানুষ যান, যেগুলি আসলে খুব একটা উপকার করে না, বরং আরও ক্ষতি করে, আরও অ্যাডভান্স খারাপ পর্যায়ে আসে। বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নিতে হবে, পরিপূর্ণ চিকিৎসা নিতে হবে। ক্যান্সার চিকিৎসাটা যেহেতু কয়েকটা ধাপে হয়, কারো কারো একটা দুটো ধাপ হলেই চলে, বা একটা ধাপ কারো কারো বেশি লাগে, যেমন কারো অপারেশন হলেই চলে যায়, আবার কারো কারো অপারেশনের সাথে সাথে কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, এরকম আরও আধুনিক কিছু আসছে, টার্গেটেড থেরাপি এরকম। কিন্তু আমার কথা হলো যে ওই অসম্পূর্ণ চিকিৎসা কিন্তু ক্ষতিকারক, মানে আবার ফেরত আসার ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। ডাক্তার যতক্ষণ পর্যন্ত না বলবে যে না আপনি এখন আর আসতে হবে না আপনাকে, ততক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে আসতে হবে নিয়মিত বিরতিতে। চিকিৎসা সবগুলো পদ্ধতি ডাক্তার যা প্রেসক্রাইব করবেন সেগুলো নিতে হবে। আমাদের দেশে এটা একটা খুব সমস্যা, বিশাল একটা টিউমার নিয়ে আসছে, ঘা নিয়ে আসছে, দুর্গন্ধ, ডাক্তার অপারেশন করে দিচ্ছে যে আপনি 10 দিন পরে আসবেন, সেলাই কাটে আসবেন, বা 21 দিন পরে আসবেন আপনার পরবর্তী চিকিৎসার জন্য। ঘাই নাই, টিউমার নাই, আর কি, আর কেন আসবো, কত কাজ, আর আসে নাই, ভয়ানকভাবে ফেরত আসতে পারে। এটা হলো আমার একটা সতর্কবাণী। সাধারণত অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, তিনটাই তো প্রধান পদ্ধতি, আর পাশে যেগুলো বললাম হরমোন, কারো কারো বেলায় টার্গেট থেরাপি। এখন এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, আপনি বলছিলেন স্টেজিং, এই স্টেজিং এর উপরে ডিপেন্ড করে। স্টেজিং আর গ্রেডিং নিয়ে আমাদের দেশে মানুষের অনেক, সাধারণ মানুষের ভুল, মানে গ্রেডিং, স্যার ওই যে বায়োপসি রিপোর্টে লেখা থাকে গ্রেড 2 বা গ্রেড 3, স্যার আমার তো 3rd স্টেজে চলে গেছে। আরে ওইটা গ্রেড, এটা স্টেজ না। গ্রেড হলো যে বায়োপসি রিপোর্টে কোষের মধ্যের পরিবর্তনগুলো কতটা হয়েছে সেটা, আর স্টেজ হলো ক্যান্সারটা কতটুকু ছড়াইলো সেটা, মানে যে ওর অঙ্গে হলো, সে ব্রেস্টের কথা বলতেছি, সেখানে কতটুকু ছড়াইলো, মানে উপরে নিচে ফিক্সড হয়ে গেল কিনা, টিউমারটাকে মোবাইল আছে, নড়াচড়া করে না, ফিক্সড হয়ে গেছে, মানে গ্ল্যান্ড আক্রান্ত হয়েছে কিনা, হইলে কোন পর্যন্ত, বগল তলায় নাকি এইখানে, এই যে আমরা বলি না কলার বোনের উপরে, এই জায়গাটায়, ঘাড়ের ভিতরে, অপোজিট সাইড, এগুলি নিয়ে আমরা স্টেজিং যেটা, অথবা ক্যান্সারটা আরেক জায়গায় ছড়ায় পড়ছে কিনা, মেটাস্টেসিস হয়েছে কিনা। TNM, টিতে হলো টিউমারের সাইজ, এনতে হলো নোড বা গ্ল্যান্ড, আর এমতে হলো অন্য অঙ্গে ছড়াইছে কিনা। এই জিনিসগুলো যাচাই বাছাই করি একটা সিদ্ধান্ত নেওয়া হয় কোনটা আগে হবে কোনটা পরে হবে, অথবা একসাথে অনেকগুলো হবে নাকি শুধু একটা পদ্ধতি, এইটা ডাক্তাররা সিদ্ধান্ত নিতে হবে। এবং অনেক সময় রোগীর জেনারেল কন্ডিশন, রোগীর বায়োপসি রিপোর্টটা খুব অ্যাগ্রেসিভ কিনা। আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু হচ্ছে ক্যান্সার, যে কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসাটা কিন্তু ব্যয়বহুল, তো বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে দিন দিন মানে যে পরিসংখ্যান যেটা বলে যে প্রতি বছর 12,000 থেকে শুরু করে 15,000 পর্যন্ত ব্রেস্ট ক্যান্সারের রোগী শনাক্ত হচ্ছে, তো এই যে এত বেশি সংখ্যক রোগী আমরা পাচ্ছি, তারা আসলে সরকারিভাবে কতটুকু হচ্ছে এই চিকিৎসাগুলো পাচ্ছেন? সরকারের যে একটা মাত্র প্রতিষ্ঠান যেটা মানে আমরা বলি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, যেখানে আমিও আমার জীবনের 30 বছর কাটে আসছি, তো সেখানে তো আসছে, কিন্তু এত রোগীর চাপ, শুধু তো ব্রেস্ট ক্যান্সার না, সব ক্যান্সার মিলে সবাই যদি ঢাকায় আসে, সবাই যদি এক জায়গায় আসে, তাহলে কেমনে হবে? মেডিকেল কলেজগুলা বা বিভাগের পর্যায়ে ক্যান্সার হাসপাতালের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু 7-8 বছর হয়ে গেল, এটা অনেকটাই মানে একদম পিছিয়ে পড়ে গেছে। এইটার একটা জিনিস, এগুলো বিকেন্দ্রীকরণ করতে হবে। মেডিকেল কলেজগুলোতে ক্যান্সার চিকিৎসার যে মানে সার্জিক্যাল অনকোলজি, মানে ক্যান্সারের অপারেশনের একটা বিশেষায়িত বিভাগ আছে, সেইটা, কেমোথেরাপির আলাদা, রেডিওথেরাপির আলাদা, এগুলি এরকম প্রধান 4-5টা পদ্ধতি যদি মেডিকেল কলেজ পর্যায়ে আমরা নিতে পারি। আর দুঃখজনক হলো যে সরকারি হাসপাতালগুলোতে এখন যে একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়, এই অপেক্ষার কারণে অনেকেই হতাশ হয়ে যান, কেউ হয়তো বিদেশে যান, যাদের সামর্থ্য আছে তারা যেতে পারেন, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা যে হতাশ হয়ে ঘরবাড়ি বিক্রি করে বিদেশে যান, এটা আমরা চাই না। আমরা তখন মনে করি যে আপনারা আপনার সরকারি হাসপাতালে যান। আরেকটা জায়গা আমি
এখন বলতে পারি যে আমরা এই জিনিসগুলো চিন্তা করি, সরকারি আর বেসরকারি মাঝখানে আমাদের কিছু অলাভজনক ক্যান্সার হাসপাতাল হওয়া দরকার, এরকম আরও অনেকগুলো হওয়া দরকার যারা ঠিক লাভের জন্য করবে না, কম খরচে মানুষকে সেবা দেবে। আমার বর্তমান কর্মস্থল আমি একটু দর্শকদের জানার উদ্দেশ্যে বলি যে আমাদের এখানে আশ্চর্য হয়ে যাবেন যে ব্রেস্ট ক্যান্সারের মেজর অপারেশন যেটা 3-4 লাখ টাকা লাগে, 1 লাখ টাকার নিচে তো প্রাইভেট হাসপাতালে কথাই নাই। সেখানে আমাদের এই গণস্বাস্থ্য ধানমন্ডিতে আমাদের 65,000 টাকা হলো সর্বোচ্চ অপারেশন চার্জ। এবং কে করেন? আমার 30 বছরের সহযোগী 2 জন তারা এই টিমের মধ্যে আছেন। তো এটি হলো ব্যাপার। আর সর্বনিম্ন যদি আর্থিক অবস্থা যদি একটু যে খারাপ হয় তাদেরকে আমরা 30,000 টাকার মধ্যে। আমি মনে করি সরকারি হাসপাতালগুলোর সেবার মান পরিধিটা বাড়ানো দরকার, কারণ রাষ্ট্রকে আউটকামটা কেমন আপনাদের এই হাসপাতালে, যে এখানে হচ্ছে আপনারা? খুবই ভালো, যে আমাদের যে টিম তো বললামই যে অনেক অভিজ্ঞ টিম তারা কাজ করছে, কিন্তু আসলে দৃষ্টিভঙ্গিটা যারা লাভজনকভাবে হাসপাতাল করবেন তাদের তো খরচ বেশি হবে, তাদের তো অনেক পরবর্তীতে ইনভেস্টমেন্ট যদি হচ্ছে কোনো অপারেশন করা হয় তখন তো আবার পরবর্তীতে কেমো বা রেডিওথেরাপি নিতে হতে পারে, সেটা কি अवेलेबल আছে? কেমোথেরাপিটা আমাদের এখানে অ্যাভেলেবল। আমাদের এখানে যে স্ক্রিনিং, তারপরে বায়োপসি, আমাদের কেমোথেরাপি পর্যন্ত আমরা চালু করতে পারছি। রেডিওথেরাপিটা আমরা তো ধাপে ধাপে আগাচ্ছি। রেডিওথেরাপিটা এখন একটু সরকারি হাসপাতালে আমরা আশা করছি সামনে আমরা পাবো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনার কাছ থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান কিনা, যাতে হচ্ছে আমরা ব্রেস্ট ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারি সম্পূর্ণভাবে? জি, প্রথমত আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনার পরিবারের, আপনি নারী হন বা পুরুষ হন, আপনার পরিবারের যে নারী সদস্যদের প্রতি একটু বাড়তি নজর দেওয়া দরকার, যেটা আমরা সবসময় করি না। নিজের বেলায় যতটা করি পরিবারের নারী সদস্যদের বেলায় করি না। এই তাদের প্রতি মনোযোগটা দেওয়া দরকার। তারা লজ্জায় সংকোচে অনেক সময় ব্রেস্ট বা জরায়ুর মুখের ক্যান্সার বা এই ধরনের কোনো লক্ষণ থাকলে বলতে চান না। এখন আমাদের দায়িত্ব হলো যে তাদেরকে ওই বলার মতো ওই সাহসটা, ওই পরিবেশটা তৈরি করে দেওয়া, তারা যাতে লজ্জার সংকোচ না করে পরিবারের সদস্যদের কাছে বলতে পারে। তৃতীয়ত, যদি এই যে আমরা বলছি যে কি কি কারণে স্তন ক্যান্সার হয় সেগুলি নিয়ে একটু আপনাদের পরিবারে লক্ষ্য রাখেন, যে জিনিসগুলো আমরা যাতে কিছু জিনিস বর্জন করতে হবে, কিছু জিনিস গ্রহণ করতে হবে। একেবারে আপনি যা বললেন, কিছু জিনিস বর্জন করতে হবে, কিছু জিনিস হচ্ছে গ্রহণ করতে হবে। এবং আপনি যে কথাটা বললেন যে আসলে জেগে উঠুন, জানুন এবং হচ্ছে স্ক্রিনিং করুন, এর থেকে বেশি আর স্তন ক্যান্সারের প্রতিরোধ করবার অন্য কোনো উপায় নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে আজকে আমন্ত্রণ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।